আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য, আমরা খবর দেখাই প্রশাসনের নজরে আনার জন্য। আমরা খবর দেখিয়েছিলাম বানারহাটে একটি আইসিডিএস সেন্টারের কি বেহাল দশা, সেই বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি যেটা দেখিয়েছিলাম আমরা, যেখানে শিশুরা খেতে আসে, গরিব মানুষের বাচ্চারা যেখানে পড়তে আসে, তারই কি অবস্থা দেখুন, বেহাল ছবি। এই নিউজ 18 বাংলার খবরের জেরেই পরিদর্শনে এলেন মহকুমা শাসক। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বানারহাটে বেহাল আইসিডিএস সেন্টারে নজর প্রশাসনের। হঠাৎই ভিজিট মহকুমা শাসকের। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কতদিন ধরে এইরকম পরিস্থিতি, কি দেখিয়েছিলাম আমরা এবং মহকুমা শাসক কি আশ্বাস দিলেন আজকে? অয়ন, বানহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের 277 নম্বর আইসিডিএস সেন্টারের বেহাল দশা, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলার পর্দায়। আর সেই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ধূপগুড়ি মহকুমা শাসক এবং বানারহাটের বিডিও এর সঙ্গে ধূপগুড়ি ব্লক এবং বানহাট ব্লকের যে সিডিপিও, তাদেরকে কিন্তু নিয়ে রীতিমতো সরজমিনে তদন্তে নেমে পড়েন ধূপগুড়ি মহকুমা শাসক এবং রীতিমতো লক্ষ্মীপাড়া, দেবপাড়া, এমনকি বানারহাটের বিস্তীর্ণ এলাকার আইসিডিএস সেন্টারগুলি তিনি ভিজিট করেন। শুধু যে ভিজিট করেন তেমনটি নয়, সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে যান এবং জরাজীর্ণ অবস্থায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শন করে এবং মাপজোক করে দেন তিনি সামনে থেকে। এমনকি তিনি নিজে হাতে খাতা কলমে কিন্তু নথিভুক্ত করেন সেই সকল এলাকার যে সমস্যা রয়েছে, আর অতি শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ করা হবে এবং যে সকল আইসিডিএস সেন্টারগুলি দুরবস্থা রয়েছে তার পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে জানিয়েছে পুষ্পা দোলমা লেপচা ধূপগুড়ি আমরাও খুব আশাবাদী নিশ্চয়ই মহকুমা শাসক ব্যবস্থা নেবেন এবং এই সমস্ত আইসিডিএস সেন্টার সেগুলো ঠিকঠাক করবেন। কি বললেন মহকুমা শাসক? দেখুন আইসিডিএস সেন্টারে পরিদর্শনে মহকুমা শাসক কি বললেন দেখুন। কি আমরা দেবপাড়া, তারপরে লক্ষ্মীপাড়া, ডায়না, যেগুলো আমরা ঘুরছি, মানে দেখছি অবস্থাটা, মানে একটা ওনারা চাইছেন এটাকে একটু রেনোভেট বা এটাকে একটু করার জন্য। তো আমরা দেখে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোথায় কী দরকার আছে। আমরা নিজে ঘুরে দেখছি যে ওনার যেটা দরকার সেটা ইভেন ইঞ্জিনিয়ার্স আছেন, ওনারাও দেখছেন। তো আমরা চেষ্টা করছি এটাকে আমরা মানে সে ভালো করা। যারা পুকুর চুরি করছে, যারা গাছ চুরি করছে, তাদের কীর্তিও আমরা দেখাই। যেমন হাওড়ায় দেখিয়েছিলাম 400রও বেশি গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে হাওড়ায়। এই খবরের জেরে থানায় অভিযোগ, নিউজ 18 বাংলার খবরের জেরে। দেখছেন কিভাবে কাটা হয়েছে গাছ। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মাজু এলাকায় দেদার গাছ কাটার খবর আমরাই দেখিয়েছিলাম। কথা বলবো সরাসরি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই যে এলাকা, এখানে 400 গাছ, প্রায় 400-এর ওপর গাছ কারা কেটেছিল, কাদের প্রশ্রয় ছিল এবং আজকে কারা অভিযোগ দায়ের করলো? দেখো, অবশ্যই প্রশ্রয় কারোর তো মাথার চোপড় ছিলই, না হলে এই ধরনের কাজ করা যায় না। একটা দুটো নয়, প্রায় কয়েকশো গাছ সেখানে কেটে সাফ করে নেওয়া হয়েছে এবং গাছ কেটে তার রাস্তার উপর দিয়ে গাড়িতে লোড করে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই ধরনের ঘটনা যখন আমরা গত রোববার এই খবর দেখাই, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে জেলা বন দপ্তর, অর্থাৎ আমাদের হাওড়া জেলার বন দপ্তরের তরফ থেকে রেঞ্জার অফিসার গিয়ে সেখানে জগৎবল্লভপুর থানায় সেখানে একটি জেনারেল ডায়েরি করা হয় এবং সেখানে লিখিতভাবে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, গাছ কেটে কারা যুক্ত তাদেরকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করার পর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা আবার রুজু করবে বন দপ্তর। অর্থাৎ প্রাথমিকভাবে তাদেরকে খুঁজে বার করতে হবে থানাকে কারা এই ঘটনা ঘটালো। ঠিক একই রকম ভাবে পঞ্চায়েত সমিতি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দপ্তর যে কর্মাধ্যক্ষ রয়েছেন তপন চ্যাটার্জি, তাদের তরফ থেকে, সেই দপ্তরের তরফ থেকেও আরো একটি মামলা রুজু করা হলো জগৎবল্লভপুর থানায়। এই ঘটনার সঙ্গে যুক্তদের খুঁজে বার করা হবে। তবে অবশ্যই বলা যেতে পারে যে দোষীরা শাস্তি পাবে কি না পেলেও, আগেও আমরা ঘটনা দেখেছি শাস্তি, দোষীদের খুঁজে বার করার আশ্বাস দেওয়া হলেও পাওয়া যায়নি। তবে এই যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলো সেটাকে কিভাবে ফেরানো হবে, সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতি আমাদের খবর করা যে সাধারণ মানুষের সমস্যা বলতে এই প্রকৃতির নিয়ে সমস্যা, গাছ কেটে ফেলছেন। একটু দেখুন, প্রশাসনের কর্তারা একটু অবশ্যই নজর রাখুন। কি বলছেন বন দপ্তরের আধিকারিক দেখুন। যে ঘটনাটা ঘটেছিল যেই সময় ভোট চলছিল, এই ভোট চলাকালীন কিছু
পাবলিক এই কাণ্ডটা করেছে, আর এটা হচ্ছে সেই সময় কাজে লাগিয়ে অসাধু কিছু লোক এবং পাবলিক এই গাছগুলোকে কাটছিল। সঙ্গে সঙ্গে আমি আমার কাছে খবর আসতেই মাজু গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই যে মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান অল মেম্বাররা এসে এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে, এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে গেছেন। আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম। এবার চলে যাব মুর্শিদাবাদ মেডিকেলে। সেখানেও দালালপুরের শহরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এখানে দালাল চক্র, টিকিটের জন্য দালাল চক্রের খপ্পরে পড়তে হয় রোগীর আত্মীয়দের, রোগীদের, এবং হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে তার আগে মারধরও খেয়েছেন প্রতিবাদী হাসপাতাল কর্মী। কি সাহস এই দালালদের! দেখুন কি বলছেন। ওরা এসছে, একটা মেয়ের টিকিট নিয়ে এসছে, ওদেরকে বলা হয় যে 3 নম্বর ঘর থেকে রেফার করে ট্রান্সফার করে নিয়ে এসে তবে এখানে ঢুকতে। ওরা তখন ওটা না শুনে আমার সঙ্গে জোরজবরদস্তি ঝামেলা করে ধাক্কাধাক্কি করে ঘরের ভেতরে ঢুকে। এটা যখন বাইরে যাচ্ছি তখন আমাকে গিটের ওখানে করে ধরে ওরা 4-5 জন মিলে মারে সব দালালরা। ওরা আসবে, ওদেরকে ছেড়ে দিতে হবে, ওদের যখন পেশেন্ট আসবে তখন ছাড়তে হবে। পুলিশ কোথায়? এখানে আমরাই ডিউটি করছি, পুলিশ আসে কি করবে? পুলিশ আজকে ধরে নিয়ে যাবে, কালকে ছেড়ে কি চাইছে? দালালগুলোকে সরাতে হবে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে, সরাসরি চলে যাব। প্রণব, এই দালাল রাজ কি একেবারে বট অশ্বত্থের শিকড়ের মতো গভীরে চলে গেছে? না হলে মারধর করা হচ্ছে? কত টাকার বিনিময়ে এই ধরনের অসাধু ব্যবসা চলছে? না, একদম তাই। দেখো, দালাল চক্র বহুদিন ধরে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে এবং বহু চেষ্টা করেও এই দালাল চক্রকে কিন্তু উপড়ে ফেলা হচ্ছে না। কিছুদিন চেষ্টা করছে, তারপর কিন্তু আবার সেই দালাল চক্র চলছে। গতকালকেও একটা ঘটনা ঘটেছে। সাধারণত দালাল চক্র যে মেডিকেল কলেজে বিনা পয়সায় এমআরআই, সিটি স্ক্যানের মতন পরিষেবাগুলো পাওয়া যায়, সেগুলোতে দালাল চক্ররা এই সব রুগীদের সই করে নিয়ে গিয়ে 2000, 3000, কারুর কাছে 500, কারুর কাছে 4000 টাকা পর্যন্ত নাই, এবং তারাই সিগনেচার করাতে গিয়েছিল। সেই সময় এই কর্মী পলাশ হাজরা নামে এক কর্মী, সে বাধা দিয়েছিল। তারপরে যখন সে হাসপাতালের আউটডোর থেকে বেরিয়ে আসে তখন তাকে বেধড়ক মারধর করা হয় বলে কিন্তু তার অভিযোগ, এবং হাসপাতালের সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে। এবং হাসপাতাল, তার মানে তো প্রণব, দালালরা যথেষ্ট চিহ্নিত, দালালরা যথেষ্ট চিহ্নিত, একেবারে চেনা জানা লোক। তারা কেন বন্ধ করা যাচ্ছে না? তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না? হ্যাঁ, দেখো, প্রিন্সিপালের কাছে আমরা গিয়েছিলাম, যিনি প্রিন্সিপাল তিনিও স্বীকার করেছেন আমরা দালাল চক্র বন্ধ করতে পারছি না। কেউ বলছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশকে আরো সক্রিয় হতে হবে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, একদিন থাকছে, তারপর আবার বেরিয়ে আসছে। কারণ তোমার ধরো হাজার হাজার আউটডোরে পেশেন্ট হয় এবং প্রতিদিন প্রিন্সিপাল কি বলছেন আগে প্রণব? কিছু সময় দুষ্কৃতী মনস্ক মানুষ কিছু গরিব দুস্থ মানুষের কাছে টাকা নিয়ে বিনা পয়সায় এমআরআই করিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখন আমার একজন ম্যানেজার, সেই ভালো মানুষটা যখন প্রতিবাদ করে, তার উপর চড়া হয়, এবং কিন্তু আমরা পুলিশের উপরই ভরসা রাখছি। পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাদের আমরা জানিয়েছি এরকম কিছু দুষ্কৃতী এরকম সমাজ বিরোধীমূলক কাজকর্ম করছে। এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি, আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে। আমি ডিএম সাহেবকে এটা জানিয়েছি। তবে প্রণব, আমরা কিন্তু ছাড়বো না এই ইস্যুতে, আমরা আবার দেখাবো দালাল রাজ যদি চলে। এবার চলে যাবো নামখানায়। নামখানায় এই যে নিকাশি নালা দেখছেন, এই নিকাশি নালার উপরে অবৈধ নির্মাণ হয়েছিল, আমরা দেখিয়েছিলাম, প্রশাসন তুলে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, আবার সেইখানেই অবৈধ নির্মাণ। দ্বিতীয়বার এই রকম ভাবে নিকাশি খালের ওপরে আবার অবৈধ নির্মাণ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কারা আছে এর পেছনে? হ্যাঁ, দেখো, একেবারেই কিন্তু শাসক দল ঘনিষ্ঠ কেউ একজন আছেন, তার মদতপুষ্ট হয়ে এই ঘটনা কিন্তু ঘটছে। একদম কার্যত প্রশাসনকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে এই নির্মাণ কিন্তু চালানো হচ্ছে। কারণ আমরা এই খবর একবার করেছিলাম, তখনই কিন্তু প্রশাসনের তরফ থেকে, থানা এবং বিডিওর তরফ থেকে কিন্তু এই কাজকে বন্ধ করে দেওয়া হয়, এবং পঞ্চায়েতের তরফ থেকেও কিন্তু স্টেপ নেওয়া হয় যে এই কাজটা কোনো রকম ভাবে হতে দেওয়া যাবে না। এবং তারপরই যেটা দেখা গেল, লোকসভা ভোট ঠিক পেরিয়ে গিয়েছে, আবার কিন্তু সেই কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। আগের ছবি দেখলে শুধুমাত্র পিলার তোলা হয়েছিল, এখন পিলারের উপরে ঢালাই ফেলা হবে, তারই কিন্তু তোড়জোড় চলছে দিনে এবং রাতে। এই বিষয় নিয়ে কিন্তু গ্রামের মানুষজনরা কিন্তু একদম অভিযোগ করেছেন নামখানা বিডিওর কাছে, এবং নামখানা বিডিও অফিসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে
নজরে এই বিষয়টা ছিল না। আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু গ্রামবাসীরা কিন্তু মানতে নারাজ। যেহেতু একবার এই কাজটা বন্ধ করা হয়েছিল, আবার কার নির্দেশে এই কাজটি চালু হলো, এবং তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্রামবাসীরা একদম ক্ষিপ্ত বলতে পারো। বিশ্বজিৎ, আমরাও দেখব পুলিশ প্রশাসন আদৌ ব্যবস্থা নিচ্ছে কিনা, এবং গ্রামবাসীরা যে ক্ষিপ্ত বললে গ্রামবাসীদের দাবি অনুযায়ী এটা আবার ভেঙে ফেলা হচ্ছে কিনা। এত বড় ঘটনা কি করে ঘটে, কি বলছেন দেখুন। জল নিকাশির উপরে একজন ব্যক্তি স্থায়ী কংক্রিট ভর করছে, আমাদের জল নিকাশি আবদ্ধ হয়ে যাচ্ছে। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে দিয়ে ফিরে এসে আবার কাজ শুরু করে। প্রধানকেও আমরা জানিয়েছি যে এইটাকে আপাতত বন্ধ করুন, সবাই যদি সহযোগিতা করে এই কাজটা স্থায়ীভাবে বন্ধ করে দেন তাহলে জল নিকাশির দিক থেকে আমরা খুবই আনন্দ পাবো এবং স্থায়ীভাবে আমাদের জল যাওয়ার রাস্তাটা থাকবে। চলে যাবো পূর্ব মেদিনীপুরে। খেজুর, এইটা হচ্ছে সেই খেজুরি রসুলপুর ফেরিঘাট। দেখুন কি অবস্থা, বেহাল, বন্ধ ভেসেল পরিষেবা। কবে থেকে জবের রমাল হয়েছিল, 2 মাস হয়ে গেছে, তারপরেও এখনো এটা কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। প্যাসেঞ্জার, যারা যাত্রী, যারা নিত্য যাত্রী, তারা কি বলছেন দেখুন। চরমভাবে আমরা দুর্ভোগ পোহাচ্ছি, একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয় চরমভাবে উপকৃত হবে। আমাদের এত কষ্ট হচ্ছে যাতে আমরা যেতেও পারছি না কোথাও, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই এতে রিক্সে আমরা কিন্তু যাতায়াত করছি। এখানে একটা স্থায়ী ব্রিজ হোক এবং লাইফ রিস্ক নিয়ে যেভাবে আমরা যাতায়াত করি সেখানে লাইফ জ্যাকেট হোক বা আদার্স যে সুরক্ষাগুলো আমাদের দেওয়া হোক। আচ্ছা, এবার চলে যাব সুজিতের কাছে। সুজিত, এই প্রশ্নটা হচ্ছে এটাই, 2 মাস ধরে কেন ঠিকঠাক ভাবে এটা করা হচ্ছে না? কতজন মানুষ এতে যাতায়াত করেন, এই যেটি ব্যবহার করেন, এবং তারা বলছেন জীবনের ঝুঁকি নিয়ে। কেন জীবনের ঝুঁকি নিয়ে বলছেন তারা? তারা জীবনের ঝুঁকি নিয়ে বলছেন এই কারণে, এই যে নদীপথ তার কিন্তু যেখানে তারা উঠবেন কিংবা নৌকা থেকে নামবেন সেখানে কিন্তু ঝড়ের কারণে 2-2.5 মাস আগে ভেঙে যায় পল্টুন জেটি, এবং তারপর থেকে ভোটের দোহাই বলা যায় যে ভোট একথা বলে কাজ বন্ধ এই কারণটা বলে, কিন্তু মানুষ তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এবং খেজুরি এবং কাঁথির মধ্যে সহজ যোগাযোগ এই রসুলপুর ঘাট, সেখানে কিনা অবিলম্বে মেরামতের প্রয়োজন রয়েছে, সংস্কারের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত শুরু হচ্ছে না। তবে জেলা পরিষদ বলছে যে এই ভোট শেষ হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। দ্রুত কাজ শুরু না হলে সমস্যা কিন্তু যথেষ্টই থাকছে, কারণ খেজুরি কাঁথি মহকুমা এলাকাধীন, কাঁথি মহকুমা হাসপাতাল, সেখানে আদালত রয়েছে এবং নানা কাজে মহকুমা শহরে যেতে হচ্ছে মানুষকে, এবং একইভাবে কাঁথির লোকজন কিন্তু খেজুরি যাচ্ছেন এবং এই সহজ নদীপথ হাজার হাজার মানুষ, পরিষ্কার বোঝা গেল সুজিত, হাজার হাজার মানুষ নির্ভর করেন এই ফেরিঘাটের ওপরে। আমরা অবশ্যই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি কি বলছেন, দ্রুত মেরামতের আশ্বাস দিচ্ছেন, আমরা সব দেখাবো, কিন্তু আমরা নজরও রাখবো সুজিত দ্রুত হচ্ছে কিনা কাজটা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কি বলছেন দেখুন। এটা সত্যি হচ্ছে, কষ্ট হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হবে। জেলা পরিষদ নিশ্চিত তার ব্যবস্থা নেই, প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, ঠিক করতে হবে আর কি। এবার চলে যাব ডেবরায়। ডেবরার রাস্তা খারাপ মাল দিয়ে ডেবরার রাস্তা তৈরি হয়েছে। দেখুন না, হাত দিলেই পিচ উঠে যাচ্ছে, হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। স্থানীয় মানুষরা কি বলছেন? আমাদের লোহাদা বাজার থেকে ভগবান বাসান, যেটাকে আমরা নতুন বাজার বলি, এটা দিয়ে আমাদের একটি পিচ রাস্তা রয়েছে। তো এখন রিপেয়ার মেইনটেন্সের কাজ হচ্ছে, যে ঠিকাদার কাজ করছে অতি নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ, কোনোভাবেই কাদার উপর দিয়ে পিচ ঢেলে কাজ হচ্ছে। এই অতি গরমে সেই পিচ উঠে যাচ্ছে, তার নমুনাও আমরা নিয়ে এসেছি। বিডিও সাহেবকে আমরা লিখিত আকারে অভিযোগ জানালাম, উনি গত পরশুদিন এই বিষয়টা নিয়ে আমাদেরকে ডেকেছেন। ডেবরার ষাঁড়পুর লেয়াদা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা। চলে যাব দিগ্বিজয়ের কাছে। এই রকম অবস্থা কেন? কিলোমিটার রাস্তা, ঠিকাদার কি বলছেন? ঠিকাদার সামনে আসছেন? অয়নদা, ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু ঠিকাদার সামনে আসছে না।
এবং এটা 8 কিলোমিটার রাস্তা, ডেবরা ব্লকের নতুন বাজার থেকে লোয়াদা পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এবং এই রাস্তা সংস্কারের জন্যই কিছুদিন আগেই টাকা বরাদ্দ হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আচ্ছা, এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে ডেবরার কাঁকড়া এলাকায় কিন্তু কাজের গতি একদমই ভালো নয়, তার মান ভালো নয়, সেই অভিযোগ তুলেছে এলাকাবাসী। কারণ পিচ তাহলে পড়ে যাওয়ার এই যে পরে কিন্তু টাকা হলো, টাকা দেওয়া হচ্ছে, সরকারের টাকা দেওয়া হচ্ছে, সেই সরকারের টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না কেন, সেটা পঞ্চায়েত বা বিডিও তারা কি বলছেন? অয়নদা, এই নিয়েই কিন্তু এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বিডিওর দ্বারস্থ হয়েছে। বিডিওকে মাস পিটিশন দেওয়া হয়েছে, বিডিও পুরো বিষয়টি দেখবেন বলেছেন। যদিও অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়াও জানিয়েছেন যে তিনি বিষয়টি জানেননি, যদি এলাকার মানুষজন লিখিত আকারে তাকে জানান তিনি অবশ্যই পুরো বিষয়টি দেখবেন। নিশ্চয়ই আমরা আশা করব পূর্ত কর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জমা পড়বে এবং এই ধরনের খারাপ মাল দিয়ে রাস্তা তৈরি করা বন্ধ করবে ঠিকাদার। ওটা নতুন রাস্তা না পুরোনো রাস্তা মনে হচ্ছে রিপেয়ারের কাজ চলছে, তবে আমার জানা নেই কে কাজ করছে, কোথা থেকে কাজ হচ্ছে। তো ওরা যদি ওখানকার এলাকাবাসী যদি আমাকে অভিযোগ জানায়, লিখিত আকারে দেয়, তো আমি সেটা খতিয়ে দেখবো এবং এর যথোপযুক্ত ব্যবস্থা নেব। আর তীব্র গরম, কিছুক্ষণ আগে আবহাওয়ার খবর দেখাচ্ছিলাম, প্রচন্ড গরম। সেই গরমের মধ্যে স্বরূপনগরের একটা গ্রামে দেখুন, কল আছে, জল নেই। একটা গোটা গ্রাম, এই গ্রাম জুড়ে জলসংকটে ভুগছেন প্রচুর মানুষ, বহু মানুষ। স্বরূপনগরে চরম জলসংকট। কেন কেন এই সমস্যা, কতদিন ধরে এই সমস্যা, কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম। হ্যাঁ দেখো অয়নদা, এই যে স্বরূপনগরের বিথারি এলাকায়, বিথারি পঞ্চায়েতের বিথারি এলাকায়, এখানে একদম প্রচন্ড জলের কষ্ট। এখানে কল আছে কিন্তু জল নেই। এই সমস্যা কিন্তু আজকে না, দীর্ঘদিনের, সেই বাম আমলের থেকে কিন্তু এই জলকষ্টে ভুগছে কিন্তু এলাকার মানুষ। বাম আমলের শেষের দিকে বামফ্রন্টের উদ্যোগে এখানে একটা জলের যে পাম্প হাউস যে সেটা করা হয়েছিল, কিন্তু সেই জলের পাইপও বসানো হয়েছিল গ্রামে, কিন্তু আজ পর্যন্ত জল আসেনি। এরপর বামফ্রন্ট সরকার চলে যায়, তৃণমূলের সরকার হয়েছে, কিন্তু তৃণমূল সরকার কিন্তু বাম আমলে সেই করে রাখা যে পাম্প হাউস বা যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের থেকে কিন্তু জল যে সরবরাহ, সেটা কিন্তু আর কিন্তু ত্বরান্বিত করেনি বা কোন রকম কাজ করেনি। সেই কল থেকে থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে এবং গ্রামের মানুষ কিন্তু এই এতদিন কাল জল পাবেন কোনো আশ্বাস আছে না? কবে জল পাবে এমন কিন্তু কোনো আশ্বাস পাওয়া যায়নি। তবে পঞ্চায়েত সমিতির যিনি আর কি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, তিনি কথা জানিয়েছেন যে এই যে জলে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে অবিলম্বে এই আমরাও চাই অবিলম্বে এই গরমের মধ্যে জল যদি না পান তাহলে কি সমস্যার মধ্যে থাকেন, তরজা করবেন, রাজনৈতিক তরজা তো হবেই, সেই রাজনৈতিক তরজা ছাড়াও এই কাজটা হোক। 7টা কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে, সেই বামফ্রন্ট আমল থেকে অপরিকল্পিতভাবে করা, তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার দুই দিকে যে পুড়েছে পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। আমাদের মাননীয় বিডিও সাহেবকেও বহুবার এই কথাটা বলেছি, একটা বিকল্প ব্যবস্থা করুন। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না।